আয়ান আর ইভা পাশাপাশি বসে আছে। ওদের সামনে ড্রাইভারের পাশে আরাফ আর সাইফ বসেছে। বাকিরা অন্য গাড়িতে উঠেছে। ইভা তখনও কাঁদছে। আয়ান একটার পর একটা টিস্যু দিচ্ছে আর ইভা চোখ মুছে মুছে ফেলে দিচ্ছে। আবার হাত পেতে দিচ্ছে টিস্যুর জন্য। সাইফ গ্লাসে তাকিয়ে তাকিয়ে ওদের পাগলামি দেখছে। ইভা আবার হাত বাড়িয়ে দিল, কিন্তু আয়ানের কাছে আর টিস্যু নেই। ও সাইফের দিকে তাকাতেই সাইফ বলল, আমার কাছে নাই ভাই। তোর পাগড়িটা খুলে দে, আপাতত ওটা দিয়েই চোখ মুছুক। আরাফ, চুপ করবি তোরা, ধমক দিয়ে বলল। এরপর ইভার দিকে তাকিয়ে বলল, বাবুনি আর তো টিস্যু নাই। লাগবে না, কান্না ভেজা গলায় বলল ইভা। আচ্ছা অনেক হইছে, এবার তো থামো। আয়ান, আমি বাবা মাকে ছাড়া কিভাবে থাকব? ইভা। আয়ান ইভার চোখের পানি মুছে ওকে পাশ থেকে দুহাতে জড়িয়ে নিয়ে ওর কাঁধে মাথা রেখে দিল। ইভাও চুপ করে আয়ানের কাঁধে মাথা দিয়ে চোখ বন্ধ করে রইল, কিন্তু তখনও কেঁদেই যাচ্ছে। আয়ান এবার আরাফকে ইশারা করতেই আরাফ একটা ব্যাগ এগিয়ে দিল। এটাতে কি আছে? অবাক হয়ে বলল ইভা। আয়ান কিছু না বলে ব্যাগ থেকে একটা চিপস বের করে ইভার দিকে দিতেই ইভা খুশি হয়ে প্যাকেটটা হাতে নিল। থ্যাংক ইউ রাগী বাবু, হাসি দিয়ে। তারপর প্যাকেটটা খুলে খেতে লাগল। কে বলবে একটু আগে এই মেয়েটাই কেঁদে কেঁদে অস্থির করে দিচ্ছিল। ইভা বাহিরে তাকিয়ে চিপস খেতে ব্যস্ত, আর আয়ান ব্যস্ত ওর মিষ্টি পাগলিটাকে দেখতে। মিষ্টি কালারের বেনারসি শাড়ি, গা ভর্তি গহনা, চোখের পানিগুলো কিছু শুকিয়ে দাগ পড়ে গেছে, কিছু মুছে গেছে, সম্পূর্ণ বিয়ের সাজে সজ্জিত কনের হাতে একটা চিপসের প্যাকেট। বিয়ের শাড়ি পরে মেয়েটা চিপস খেতে খেতে শ্বশুর বাড়ি যাচ্ছে। কি নিষ্পাপ লাগছে পাগলিটাকে। এই মেয়েটাকে যত দেখে তত মুগ্ধ হচ্ছে। কখনো খুব শান্ত লাগে, আবার কখনো রাগী, কখনো খুব ম্যাচিউর, আবার কখনো একদম ছেলেমানুষী। কয়টা যে রূপ আছে কে জানে। যে মেয়ে হুট করে এসে অপরিচিত একজনের বাইকে উঠতে পারে, অপরিচিত কারো জ্যাকেট চেয়ে বসতে পারে, সে বিয়ের গাড়িতে বরের পাশে বসে চিপস খেতেই পারে। ইভার থেকেই এসব পাগলামি আশা করা যায়। এসব ভেবেই আয়ান মুচকি হাসল। গাড়ি এসে আয়ানদের বাড়ির সামনে দাঁড়াল। সবাই এসে গাড়ির দরজার সামনে দাঁড়াল। আয়ান নেমেই হাত বাড়িয়ে দিল। ইভা আয়ানের হাত ধরে গাড়ি থেকে নামল। ও নামতেই সবাই ওর দিকে হাঁ করে তাকিয়ে রইল। আয়ানের নানু তো বলেই দিল, হ্যাঁ রে নানু ভাই, তোমার বউ তো দেখি এখনো পুতুলি রয়ে গেল। ইভা বুঝতে পারছে না সবাই ওর দিকে এভাবে তাকাচ্ছে কেন। ওকে কি জোকারের মতো লাগছে? আর পুতুল কেন বলল? ওকে কি এত বেশি ছোট লাগে নাকি? অনেক হইছে দেখি মা, ভিতরে আয়। আয়ানের মা। ইভা আগাতেই আয়ান ওর কানে কানে বলল, অনেক হয়েছে চিপস খাওয়া, এটা এবার ফেলো। ইভার এতক্ষণে খেয়াল হলো ওর এক হাতে চিপসের প্যাকেট। এজন্যই এতক্ষণ সবাই ওর দিকে তাকিয়ে হাসছিল। হাসারই কথা। বিয়ের কনে বিয়ের গাড়ি থেকে বউ সাজে নামছে আর তার হাতে কিনা চিপসের প্যাকেট। ইভা লজ্জা পেয়ে তাড়াতাড়ি প্যাকেটটা ফেলে দিল। ঢুকতে যাবে তখনই রিশা পথ আগলে দাঁড়াল। 1 মিনিট, এভাবে তো ঢুকতে দেওয়া যাবে না। রিশা। কেন? আয়ান, ওকে কোলে তুলে নিয়ে যেতে হবে। এটাই নিয়ম। রিশা। হ্যাঁ, কোলে তুলে নিতে হবে সবাই। কেন? ওর কি পানাই নাকি লুলা যে কোলে নিতে হবে এত বড় আটার বস্তাকে? আয়ান। কি? আমি আটার বস্তা? রাগী ভাবে। আটার বস্তা হোক বা চালের বস্তা হোক নিতে হবে, নয়তো এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। আরিশা। লাগবে না ভাবি, আমি নিজেই যেতে পারবো। ইভা। আয়ান আর কিছু না বলে ইভাকে কোলে তুলে নিয়ে হাঁটতে লাগল।
1 মিনিট রিশা। আবার কি আয়ান? এটা রয়ে গেছে। চিপসের প্যাকেট এগিয়ে দিয়ে বলল আরিশা। সবাই হেসে দিল। না ওটা লাগবে না, মাথা নিচু করে। আরে লাগবে লাগবে নাও, ইভার হাতে জোর করে দিয়ে দিল আরিশা। আয়ান ইভাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উঠছে। ইভা এক হাতে আয়ানের গলায় হাত দিয়ে ধরে রেখেছে, অন্য হাতে চিপস। ওদের সামনে পিছে তনু, রিশা, আরিশা, নিমিশা, সাইফ, আরাফ, নিশান সবাই মিলে ফুল ছিটিয়ে দিচ্ছে। ঘরে ঢোকার সময় আবার ওদেরকে আটকালো আয়ানের ফ্রেন্ডসরা। আবার কি চাই তোদের? আয়ান। টাকা না দিল ঢুকতে দিব না। আরিশা। আয়ান ইভাকে নামাতে গেলে সবাই বলে উঠল, আরে ওকে কোল থেকে নামাচ্ছ কেন? ওকে না নামালে টাকাটা দিব কিভাবে? আয়ান। আরাফ আয়ানের ওয়ালেট বের করে ইভার হাতে দিল। ইভা টাকা বের করে ওদের দিল। এবার সর। আমার হাত ভেঙ্গে যাচ্ছে। আয়ান। আহারে বেচারা। চালের বস্তা। আরিশা। ছোটখাটো হাতির বাচ্চা, আস্তে করে বলল আয়ান। কি বললেন আপনি? ইভা। কই কিছু না বাবুনি। আয়ান। আচ্ছা এবার আর একটা কাজ করলেই তোদের ছুটি। ঈশান। কি কাজ? ইভা আয়ান দুজনে একসাথে। একটা চিপস হাতে নেই ইভা। তনু। ইভা একটা চিপস নিয়ে তনুর দিকে তাকালো। এবার এই চিপসটার একটা সাইড আয়ানের মুখে দাও। তন্ময়। ইভা মিস্টার টুয়েস্টের একটা সাইড আয়ানের মুখে দিল। এবার অন্য সাইডটা তুমি মুখে নাও। দুজন একসাথে শেয়ার করে খেতে হবে। আরাফ। ইভা লজ্জা পেয়ে গেল। এভাবে সবার সামনে কিভাবে খাবে সে? কিন্তু ওরা যে পরিমাণ নাছোড়বান্দা খাইয়ে ছাড়বে। খেতে পারি, তবে সবাইকে চোখ বন্ধ করতে হবে। ইভা। ওকে করলাম। এই সবাই চোখ বন্ধ করো। সাইফ। সবাই হাত দিয়ে মুখ ঢাকল। ইভা আস্তে করে আয়ানের দিকে এগিয়ে গেল। ওর ঠোঁট কাঁপছে। আয়ান ওর দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। আয়ানের নাকের সাথে নাক লাগতেই ইভা চোখ বন্ধ করে ফেলল। আলতোভাবে আয়ানের মুখ থেকে চিপসটা নিল। সবাই হাতে তালি দিয়ে উঠল। ইভা লজ্জায় লাল হয়ে গেল। আমরা কিন্তু সব দেখেছি আঙ্গুলের ফাঁক দিয়ে। আরিশা। কি? ইভা। আরিশা দৌড়ে চলে গেল। আয়ান ইভাকে বিছানায় বসিয়ে দিল। সবাই চলে গেল। আয়ানও চলে গেল। রুমে ইভা একা। ইভা ঘুরে ঘুরে ঘরটা দেখছিল। আয়ানের একটা ছবি দেয়ালে টানানো। এই ঘরটার সব আসবাবপত্র সাদা রঙের। ইভার এই জিনিসটা খুব ভালো লাগে। বেডশিট, সোফা, সব কিছু সাদা। ড্রেসিং টেবিলে সব মেয়েদের সাজুগুজুর জিনিস। বুঝাই যাচ্ছে নতুন কিনেছে ইভার জন্য। রুমের একপাশে ফুলের টব। রুমের মাঝে ঝাড়বাতি। বেডটাও খুব সুন্দর করে সাজানো। লাল গোলাপের পাপড়ি দিয়ে বেডে লিখে দিয়েছে মিষ্টি রানী প্লাস রাগী বাবু। ইভা হেসে দিল। কি দেখছিস? তনু। তনুর ডাকে পিছনে তাকালো ইভা। কিছু না। ঘরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। ইভা। হ্যাঁ তোর বর সাজিয়েছে সবকিছু। তনু। সত্যি নাকি? ইভা। হ্যাঁ। এখন চল কিছু খেয়ে নিবি। তখন তো ভালো করে খাসনি। তনু। না তনুপু খিদে নাই। ইভা। তনু তবুও জোর করে ইভাকে খাইয়ে দিল অল্প করে। আয়ানকে ঘরে ঢুকিয়ে দিয়ে সবাই বিদায় নিল। ঘরে শুধু ইভা আর আয়ান। আয়ান আস্তে করে ইভার কাছে গেল। আয়ানকে দেখে ইভা উঠে দাঁড়াল। তারপর ওর সামনে গিয়ে পা ছুঁয়ে সালাম করল। আরে সালাম করতে হয় নাকি? এসব তো আগে করত। আয়ান। কেন? আমি সবসময় আপনাকে সালাম করব।
আমার ভালো লাগে। ইভা, ভালো লাগে? তা এর আগে কয়জনকে করা হয়েছে শুনি? আয়ান, আপনি প্রথম। ইভা। আয়ান ইভাকে কোলে তুলে খাটে বসিয়ে দিল। তারপর আলমারি থেকে একটা কালো শাড়ি বের করে দিল। নাও এটা পরো। আয়ান, এটা কেন? অবাক হয়ে। প্রথম তোমাকে কাল শাড়িতে যেদিন দেখেছিলাম তখনই ভেবেছিলাম বিয়ের রাতে তোমাকে কালো শাড়ি গিফট করব। আয়ান। ইভা শাড়িটা নিয়ে উঠে দাঁড়াতেই আয়ান বলল, তুমি এখানেই চেঞ্জ কর, আমি বারান্দায় যাচ্ছি। আয়ান বারান্দায় চলে যেতেই ইভা বিয়ের শাড়িটা খুলে কালো শাড়িটা পরল। কিন্তু বাদ সাধল কুচি ধরতে গিয়ে। এতদিন সবসময় মা, ফ্রেন্ডসরা কুচি ধরে দিত। এখন কি করবে? ইভা ওভাবেই দাঁড়িয়ে ভাবতে লাগল। অনেকক্ষণ হয়ে গেল। আয়ান রুমে এসে বলল, কি ব্যাপার হলো তোমার? আয়ানকে আসতে দেখেই ইভা অপ্রস্তুত হয়ে গেল। আয়ান দেখল ইভা কুচি দিতে পারছে না। আয়ান এগিয়ে গিয়ে শাড়ি হাতে তুলে নিল। তারপর সুন্দর করে কুচি করে ইভাকে বলল, নাও এবার হয়েছে। শাড়ি ঠিক করে দেবার সময় ইভার তলপেটে পিঠে বারবার আয়ানের হাতের ছোঁয়া লাগছিল। প্রতিটা স্পর্শতে ইভা কেঁপে উঠছিল বারবার। ইভা চোখ বন্ধ করেছিল। আয়ান ইভাকে পিছন থেকে দু বাহুতে ধরে বারান্দায় নিয়ে গেল। ইভা বারান্দায় গিয়ে অবাক হয়ে গেল। বারান্দার একপাশে দোলনা। দোলনার হ্যান্ডেলগুলোতে গাঁদা ফুলের মালা পেঁচিয়ে দেওয়া হয়েছে। পুরোটা দোলনা ফুল দিয়ে সাজানো। দোলনার পিছনে বড় করে লেখা একটা কাগজে, তোমার মাঝে শেষ হোক জীবন, তোমার মাঝে হোক সূচনা, রাগী বাবু। বারান্দায় পা দিতেই দেখল বেলি ফুল দিয়ে লিখা, শুরু হলো নতুন জীবন। পুরো বারান্দায় ছোট ছোট বাহারি রকমের মোমবাতি দিয়ে সাজানো। বারান্দার গ্রিলগুলোতেও গাঁদা ফুল দিয়ে সাজানো। বারান্দার দরজা থেকে দোলনা পর্যন্ত লম্বা করে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে রাস্তার মতো করে বানিয়ে দিয়েছে। আর ফুলের রাস্তার চারপাশে মোমবাতি দিয়ে ছোট ছোট লাভ সাইন করে দেওয়া হয়েছে। ইভা অবাক হয়ে আয়ানের দিকে তাকাল। আয়ান ইভার হাত ধরে ফুলের রাস্তা দিয়ে হেঁটে গিয়ে দোলনায় গিয়ে বসল। ইভা অবাক হয়েই যাচ্ছে। ওর যেন অবাক হওয়ার দিন। কেমন লাগছে মিষ্টি রানী? আয়ান, স্বপ্নের মতো। মনে হচ্ছে ঘুম ভাঙলেই সব হারিয়ে ফেলব। ইভা, এই ঘুম কখনো ভাঙবে না বাবু পাখি। আয়ান, তাই যেন হয়। ইভা। ইভা আয়ানের কাঁধে মাথা দিয়ে গল্প করতে করতেই ঘুমিয়ে গেল। আয়ান ওকে কোলে করে রুমে এনে শুইয়ে দিল। নিজে ড্রেস আপ চেঞ্জ করে এসে ওর পাশে শুয়ে পড়ল। ঘুমন্ত ইভাকে দেখতে কি নিষ্পাপ লাগছে। আজ থেকে ওর বুকের বা পাশটার মানুষটা ওর সামনেই থাকবে। ওকে যখন ইচ্ছে উঠে পারবে, কথা বলতে পারবে, কাছে টেনে নিতে পারবে। আয়ান আলতো করে ইভার কপালে ভালোবাসার চুম্বন এঁকে দিল। ইভার ঠোঁটজোড়া কেঁপে উঠল ঘুমের মাঝেও। আয়ান কাপা কাপা ঠোঁটে ইভার ঠোঁট স্পর্শ করল। ইভা ঘুমের মাঝেই আয়ানের গলা জড়িয়ে ধরল। আয়ান মুচকি হেসে ইভাকে ওর বুকের উপর নিয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। ইভাও ঘুমের ঘোরেই আয়ানকে দুহাতে জড়িয়ে নিল। অনেকক্ষণ ধরে ফোনটা বেজেই চলছে। ফোনের আওয়াজে ঘুম ভেঙে গেল ইভার। চোখ খুলে অবাক হয়ে গেল। এ কোথায় এসেছে ও? লাফ দিয়ে উঠতে গেলেই খেয়াল করল কে ওকে বুকে জড়িয়ে ধরে আছে। মাথাটা তুলে দেখল আয়ান ওকে দুহাতে বুকে জড়িয়ে নিয়ে ঘুমাচ্ছে। ফুল দিয়ে বিছানাটা সাজানো। ধীরে ধীরে ওর সবকিছু মনে পড়ল। ওর তো বিয়ে হয়ে গিয়েছে আয়ানের সাথে। এটা ওর শ্বশুর বাড়ি। কিন্তু কোকাল তো ও দোলনায় আয়ানের কাঁধে মাথা দিয়ে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গিয়েছিল। এখানে কিভাবে এলো?
নিশ্চয় আয়ান ওকে কোলে করে নয় এসেছে। ইভা মুচকি হেসে লাজুক চোখে আয়ানের দিকে তাকাল। কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে রাগী বাবুটা। আজ থেকে আয়ান ওর স্বামী, ওর অহংকার, ওর ভালোবাসা। ইভা আস্তে করে আয়ানের দুহাত ওর গা থেকে সরিয়ে দিল। কি ভেবে একটু একটু করে আয়ানের মুখের দিকে এগিয়ে গিয়ে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিল। আয়ানের বন্ধ চোখে নিজের ঠোঁট ছোঁয়াল। উঠে বসতে যাবে তখনই খেয়াল করল আয়ানের ঠোঁটের এক জায়গায় একটু বেশিই গগলাপি হয়ে আছে। আয়ানের হাতের দিকে চোখ গেল ইভার। একটা আঙ্গুলের কিছুটা জায়গা গোলাপি। তখনই ফোনটা আবার বেজে উঠল। ফোন নিয়ে ইভা উঠে বারান্দায় চলে গেল। আহির ফোন দিয়েছে। হ্যালো আহির। ইভা, কিরে বইন, কেমন হলো? দুষ্টুমি হাসি দিয়ে। কি কেমন হলো? অবাক হয়ে। কিছু না, তুই ঘুম থেকে উঠাতে বলেছিলি তাই ফোন দিল আমার, তুই তো ধরলিই না। আমি কতবার ফোন দিলাম আহির। ওহহ, আচ্ছা তোকে পরে ফোন দিচ্ছি। ইভা, আচ্ছা বাই আহির। ইভা ফোন রেখে চলে আসবে এমন সময় নিচে চোখ গেল। মোমবাতিগুলো সারা রাত জ্বলতে জ্বলতে গলে গিয়েছে। সাদা গোল গোল হয়ে আছে ফ্লোরে। চারপাশে ফুল আর ফুল। ইভা মুচকি হেসে রুমে চলে এলো। ফোনটা ড্রেসিং টেবিলের উপর রেখে বসে রইল কিছুক্ষণ। ওর খুব আনিজি লাগছে। এত ভারী মেকআপ ওর ভালো লাগে না। এখনো মনে হচ্ছে মেকআপ লেগে আছে হাতে মুখে। কিছুক্ষণ কি ভেবে উঠে দাঁড়াল। লাগেজ খুলে অনেকগুলো শাড়ির মধ্য থেকে সবুজ খয়েরি মিক্সড একটা শাড়ি বের করে শাওয়ার নিয়ে গেল। আয়ান ঘুমের ঘোরে পাশ ফিরতেই ওর খেয়াল হলো ওর বুকে কেউ নেই। ও চোখ খুলে দেখল ইভা নেই। রুমে বারান্দায় কোথাও নেই। রুম থেকে বাইরেও কোথাও যায়নি। দরজা বন্ধ। ইভাকে ডাক দিতে যাবে তখনই খেয়াল করল ওয়াশরুম ভিতর থেকে আটকানো। আয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওর চোখে তখনও ঘুম। তাই আবার বিছানায় গা এলিয়ে দিল। একটু পর ঘুমিয়ে পড়ল। ইভা শাওয়ার নিয়ে বের হল। আয়নার সামনে বসে নিজের দিকে চোখ পড়তেই লজ্জা পেয়ে গেল। একদিনেই মনে হচ্ছে ইভা বদলে গেছে। আজ ইভার নিজের কাছেই মনে হচ্ছে ওকে অন্য দিনগুলো থেকে একদম অন্যরকম লাগছে। এজন্যই বুঝি সবাই বলে বিয়ের পানি মাথায় পড়লে মেয়েদের আর চিনাই যায় না। সত্যি, ইভার নিজেকে নিজের কাছেই খুব অচেনা মনে হচ্ছে। চোখে মুখে লজ্জার পরশ। ইভা মুচকি শাড়ি ঠিক করে নিল। উঠে গিয়ে জানালার পর্দা সরিয়ে দিল। গ্লাসটা খুলে দিল। এক ফালি মিষ্টি রোদ পুরো ঘোরটায় ছড়িয়ে পড়ল। ইভা মাথা থেকে তোয়ালে খুলে ভালোভাবে চুল মুছে নিল। চুল ঝাড়তেই চুলের পানির ফোঁটা আয়ানের মুখে গিয়ে পড়ল। আয়ান চোখ খুলতেই ইভার দিকে তাকিয়ে থমকে গেল। সবুজ শাড়ি, ভেজা চুল, মুখ থেকে এক ফোঁটা পানি গলা বেয়ে গড়িয়ে পড়ছে। কি সুসুন্দর লাগছে। ও যদি কবি হতো তাহলে হয়তো আজ কোনো পদ্মের জন্ম হতো। আয়ান আবার ও প্রেমে পড়ে গেল। আয়ান যে জেগে গিয়েছে এটা ইভা খেয়াল করেনি। ও তোয়ালে দিয়ে চুল ঝাড়ছিল। আয়ান উঠে গিয়ে পিছন থেকে ইভাকে জড়িয়ে ধরল। আয়ানের ছোঁয়া পেয়ে ইভা প্রথমে চমকে গেলেও পরে নিজেকে সামলে নিল। আপনি কখন উঠলেন? ইভা। আয়ান কিছু না বলে ইভার ভেজা চুলে নাক ডুবিয়ে দিল। আয়ানের ঠোঁট ইভার ঘাড়ে লাগতেই ইভা চোখ বুজে ফেলল। শক্ত করে আয়ানের হাতে হাত রাখল। আয়ান ইভার কানে ফিসফিস করে বলল, তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না। তুমি না থাকলে রোদ পুড়ে যেত, বৃষ্টিই হতো না। ইভা লজ্জায় মাথা নিচু করে ফেলল। আয়ান ইভাকে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে ওর কোমরে হাত দিয়ে নিজের কাছে টেনে আনল।
এখনো এত লজ্জা? তুমি না আমার বউ। ইভা লজ্জা পেয়ে আয়ানের বুকে মুখ লুকালো। তখনই বাইরে থেকে কেউ দরজায় টোকা দিল। আয়ান ইভাকে ছেড়ে দরজা খুলে দিল। তনু আর আরিশা দাঁড়ানো। গুড মর্নিং দা ভাই। আরিশা হুম মাথা নেড়ে। ইভা কোথায়? উঠেছে। তনু। আয়ান ইভার দিকে তাকাতেই ইভা দরজার কাছে এল। ইভাকে দেখেই তনু বলল, নিচে চল, সবাই ওয়েট করছে। চল ইভা। এই দাঁড়া, এভাবেই যাবি নাকি? তনু। কেন? ইভা। তনু এসে ইভার মাথায় আঁচল দিয়ে ঘোমটা দিয়ে দিল। নে এবার চল। তনু। ইভা মাথা নেড়ে সম্মতি জানাল। আয়ান ফ্রেশ হতে গেল। ইভা ওদের সাথে নিচে গেল। সবাই খেতে বসেছে। আয়ানের মা যত্ন করে ছেলের বউকে নিজের পাশে বসালো। বাহ মা, আগে তো তোমার পাশে আমাকে বসাতে। এখন ভাবিপুকে পেয়ে আমার কথা ভুলে গেছো। আরিশা, তোর সাথে তো তোর মা বাবা সবাই আছে। ও তো ওর সবকিছু ছেড়ে আমাদের ঘরে এসেছে। আয়ানের মা। ইভা আয়ানের মায়ের দিকে তাকালো। মাকে দেখলে ইভার মনেই হয় না এটা ওর নিজের মা না, মনে হয় ওর মামনি এটা। কত ভাগ্য করে এরকম একটা শাশুড়ি পেয়েছে। এসব ভাবতে ভাবতেই আয়ান এসে গেল। ইভার পাশের চেয়ারে বসল। চকলেট কালারটি শার্টে মানিয়েছে বেশ। ইভা ওর দিকে তাকিয়েই রইল। তনু এসে ইভার কানে ফিসফিস করে বলল, সারা রাত দেখেও মন ভর দেখেও নি। বলেই মুচকি হাসি দিয়ে চেয়ারে গিয়ে বসল। ইভা লজ্জায় লাল হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে আয়ানের আম্মু ইভাকে সবগুলো ঘর ঘুরিয়ে দেখালো। সবার সাথে পরিচয় করিয়ে দিল। ইভার একটুও কষ্ট হচ্ছে না নতুন জায়গায়। আয়ানের বাবা মা, আরিশা, নিমিষা, ঈশান ভাইয়া, তনুপু সবাই মিলে এত খেয়াল রাখছে, ও তো ভুলেই গিয়েছে এটা ওর শ্বশুর বাড়ি। আর আয়ান তো আছেই, একটু পর পর এসে খোঁজ নিচ্ছে। আনিজি লাগছে কিনা জিজ্ঞেস করছে। দুপুরে খাওয়া দাওয়ার পর ইভাকে পার্লারে নিয়ে যাওয়া হলো। আজ ওদের রিসিপশন। ইভার ইচ্ছে মতোই ওকে রিসিপশনে সাদা লেহেঙ্গা দেওয়া হয়েছে। আয়ানের দাদাভাই ডায়মন্ডের নেকলেস দিয়েছে। পার্লার থেকে বের হয়ে নিচে যেতেই দেখল আয়ান গাড়ি নিয়ে ওয়েট করছে। আপনি? অবাক হয়ে ইভা। এবার তো তুমি বলো প্লিজ, কাতরভাবে বলল আয়ান। ওহহ সরি, আর হবে না এমন। ইভা। আরে ভাই এসেছিস? তনু। তাড়াতাড়ি চলো, এমনিতেই লেট হয়ে গেছে। রিশা। সবাই উঠে বসল। আয়ান আর ইভা পাশাপাশি বসল। আয়ান মিরর গ্লাসে ইভাকে দেখছে। ইভাও মিরর গ্লাসে তাকাতেই দুজনের চোখে চোখ পড়ে গেল। সাদা লেহেঙ্গা, ডায়মন্ডের সেট, হাত ভরতি চুড়ি, চুলগুলো সামনে থেকে নিয়ে পিছনে কিছুটা বেঁধে দেওয়া। বাকি চুলগুলো কার্লি করে কাঁধ দিয়ে সামনে এনে ছড়িয়ে দিয়েছে। লাল লিপস্টিক। বউ সাজে ইভাকে আজ অপসরি বললেও যেন কম বলা হবে। কি দেখো? ইভা। ইভার কথায় ভাবনা থেকে বেরিয়ে এলো। ইভার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ইউ আর লুকিং সো গর্জাস মিষ্টি রানী। আয়ানের কথা শুনে ইভা লাজুক হেসে ওর দিকে তাকাল। বেশিক্ষণ চোখে চোখ রাখতে পারল না। লজ্জায় চোখ নামিয়ে নিল। আয়ান ও আজ সাদা শার্ট পরেছে। ফর্মাল ড্রেসআপে ওকেও আজ দারুণ হ্যান্ডসাম লাগছে। চোখ না ফেরানোর মতোই। ইভা অন্যদিকে তাকিয়ে বলল, তোমাকেও আজ সুন্দর লাগছে খুব। তাই? আয়ান। হুম, মাথা নাড়িয়ে। এরপর আয়ানের দিকে কিছুটা এগিয়ে এসে বলল, ভয়ঙ্কর রকমের সুন্দর। ওরা দুজনই দুজনের দিকে তাকিয়ে হেসে দিল।
কমিউনিটি সেন্টারের সামনে গাড়ি দাঁড়াতেই দুজন একসাথে নেমে এলো। তন্ময়, সাইফ, আরাফ, নিশান, আতিশ সবাই ওদের জন্যই অপেক্ষা করছিল। ওদের আসতে দেখেই এগিয়ে এলো। সিঁড়ির সামনে দাঁড়াতেই ক্যামেরাম্যানরা এলো। আয়ান ইভার হাতটা ধরল। সিঁড়ি থেকে স্টেজ পর্যন্ত যেখান দিয়ে ওরা দুজন হেঁটে যাবে ওই জায়গাটায় বেলি ফুল আর গাঁদা ফুলের পাপড়ি বিছিতে দেওয়া হয়েছে। আয়ান ইভার হাত ধরে দুজনে একসাথে পাপড়ির উপর পা রাখল। ওরা পাপড়ির উপর দিয়ে হাঁটছে আর সবাই দুপাশ থেকে লাল গোলাপের পাপড়ি ওদের উপর ছড়িয়ে দিয়ে ওদের জীবনের নতুন চলার পথে ওদেরকে শুভকামনা জানাচ্ছে। ইভার খুব ইচ্ছে ছিল রিসিপশনে ও যখন ওর বরকে নিয়ে স্টেজে উঠবে তখন এরকম সাদা হলুদ পাপড়ি বিছিয়ে দেওয়া হবে পুরো রাস্তায়, আর ওরা যখন ফুলের পাপড়ির উপর দিয়ে হাঁটবে সবাই ওদের উপর লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে দিবে। ওর এতদিনের ইচ্ছে সত্যি হল। কিন্তু আয়ান তো এই কথা জানে না। তাহলে সবকিছু কে ব্যবস্থা করল? স্টেজের সামনে আসতেই দুজনে স্টেজে উঠে দাঁড়ালো। সবাই ওদের সাথে ছবি তুলল। স্টেজে বসতেই ইভা আয়ানের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই আয়ান বলে উঠল, কি ভাবছ? তোমার ইচ্ছের কথা আমি কিভাবে জানলাম? তনু বলেছে তোমার নাকি নিজের বিয়ে নিয়ে অনেক প্ল্যানিং। যখন প্রথম তনুর সাথে তোমাকে দেখেছিলাম সেদিনই তোমাকে পছন্দ করে ফেলেছিলাম। পরে তনুকে তোমার কথা বলতেই ও এসব কথা বলেছিল। তাই তোমাকে সারপ্রাইজ দিব ভেবে সবকিছু তোমার ইচ্ছে মতোই করলাম। খুশি তো তুমি? আয়ান। ইভা ওর দিকে তাকিয়ে রইল। একটা মানুষ এতটা ভালোবাসতে পারে? ইভার জানা ছিল না। এতদিন আগের কথা মনে রাখলেন কিভাবে? ইভা, আমার ভালোবাসার মানুষটার ইচ্ছেটা মনে রাখতে পারবো না? কি যে বলো না তুমি, আয়ান। আমি মনে হয় কোনো ভালো কাজ করেছিলাম যার ফল হিসেবে আল্লাহ আপনার মতো একজনকে আমার জীবনে দিয়েছেন। ইভা, তুমি আবার আপনি বলেছ? রাগী ভাবে ইভা জিহ্বায় কামড় দিয়ে বলল, সরি রাগী বাবু। আয়ান হেসে দিল। ওর হাসি দেখে ইভাও হেসে দিল। ইভার বাবা মা আসতেই ইভা উঠে গিয়ে ওদের জড়িয়ে ধরল। ইভাকে দেখেই বোঝা যাচ্ছে ও খুব খুশি। ওর চোখ মুখই তা বলে দিচ্ছে। মেয়ের খুশি দেখে ইভার মায়ের বুকটা ভরে গেল। কত ভয় ছিলেন। কেমন ফ্যামিলি হয়, ছেলে কেমন হয়, এখন তিনি নিশ্চিন্ত। বিয়ের আয়োজন শেষ হতেই ইভার বাবা বলল, বেয়াই আমি আমার মেয়ে আর মেয়ের জামাইকে আজই আমার সাথে নিয়ে যেতে চাই, যদি আপনারা অনুমতি দেন। এটাতে আবার অনুমতির কি আছে? এটা তো নিয়মই। আয়ানের আম্মু, আপনারা ইভা মাকে আর আয়ানকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আয়ানের বাবা, ধন্যবাদ বেআইন। ইভার আম্মু, আরে এটাতে আবার ধন্যবাদ দিতে হয় নাকি? মেয়ে তো আমাদের দুজনেরই। আয়ানের আম্মু, সবার থেকে বিদায় নিয়ে ইভা আর আয়ান ইভাদের বাসায় চলে এলো। ঘরে ঢুকতেই আহির, আতিফা, নাবিলা, মেঘ সবাই আয়ানের পথ আটকাল। কি ব্যাপার আয়ান? আমাদের খুশি না করলে ভিতরে ঢুকতে দিব না। আহির, তোমাদেরকে দিতে দিতে আমি অলরেডি ফকির হয়ে গেছি। আয়ান, ফকির হলেই কিছু করার নেই, আমরা রাস্তা ছাড়ছি না। আতিফা, টাকা না দিকে আজ আপনি ইভাকে পাবেন না। মেঘ, আরে ভাইয়া দিয়ে দেন না, টাকা গেলে টাকা আবার আসবে, বউকে না পেলে একতা রাত লস হয়ে যাবে। মাহি, মাহির কথায় ইভা লজ্জা পেয়ে গেল। সবাই হেসে দিল। আয়ান ও আর কি করবে, শেষমেশ সবাইকে খুশি করে দিয়ে ঘরে ঢুকল। হলুদ, বিয়ে, রিসিপশন ৩৪ দিনে সবার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে, সবাই মোটামুটি কাহিল ছিল। তাই তাড়াতাড়ি ঘুমাতে চলে গেল।
আয়ান ইভার রুমের বারান্দায় দোলনায় বসে বাইরেটা দেখছিল। ইভা এক কাপ কফি হাতে নিয়ে আয়ানের পাশে গিয়ে বসল। কফিটা আয়ানের দিক বাড়িয়ে দিতেই আয়ান বলল, তুমি খাবে না? আজ খেতে ইচ্ছে করছে না। ইভা। আয়ান এক চুমুক দিয়ে মগটা ইভার দিকে এগিয়ে দিল। এটা তা আপনার জন্য বানিয়েছি। ইভা। সারা জীবনটা যেখানে তোমার সাথে শেয়ার করতে হবে বাকিটা জীবন, সেখানে এক কাপ কফি কি শেয়ার করে খেতে পারবো না? কফিটা দিয়েই না হয় শুরু হোক, আয়ান। ইভা মুচকি হেসে কফির মগটা নিল। এক চুমুক নিয়ে আবার আয়ানের কাছে দিল। ইভা ঠিক যেখানে ঠোঁট লাগিয়ে খেয়েছিল আয়ান ঠিক ওই জায়গাটা দিয়েই খেল। ওর পাগলামি দেখে ইভা হেসে দিল। ওর হাসি শুনে আয়ান ওর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। হাসলে কেন? আয়ান। তোমাকে প্রথম যেদিন পুলিশ ইউনিফর্মে দেখেছিলাম মনে হয়েছিল ক্রিমিনাল ধরা ছাড়া আর কিছু তোমাকে দিয়ে সম্ভব না। এখন মনে হচ্ছে ভুল ছিলাম, ইভা। আয়ান মুচকি হেসে উঠে দাঁড়াল। ইভা উঠে রুমে চলে গেল। আয়ান বিছানায় এসে বসতেই ইভা ওয়ার্ড্রব থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে যেতে নিলে আয়ান বলে উঠল, এত রাতে কোথায় যাচ্ছ? গোসল করব। আনিজি লাগছে। এত ভারী মেকআপ করে। গোসল না করলে ঘুম হবে না আজকে, ইভা। বলেই ওয়াশরুমে ঢুকে গেল। আয়ান ফোন হাতে নিয়ে এফবিতে ঢুকল। ওয়াশরুমের ওর দরজা খুলতেই আয়ান চমকে তাকাল। বেগুনি রঙের একটা গাউনের মতো ড্রেস পরা। এই ড্রেসের নাম আয়ান জানে না। কোট কলার দেওয়া, কোমরের কাছে সামনে দিয়ে কুচি আর ফিতা দেওয়া। একদম লং লিলেন কাপড়ের হালকা প্রিন্টের। শর্ট হাত। বেগুনি কালার লেস লাগানো। মাথায় টাওয়েল, মুখে গলায় হাতে বিন্দু বিন্দু পানির ফোঁটা লেগে আছে এখনো। আয়ানের পানির ফোঁটাগুলোকে বফ হিংসে হচ্ছে আজ। ও যদি পানির ফোঁটার মতো ইভার মুখে ঠোঁটে গলায় মিশে যেতে পারত। কি দেখেন? সরি কি দেখো? ইভা। তোমাকে, আয়ান। আমাকে এভাবে দেখার কি আছে? আগে দেখো নাই, ইভা। এভাবে তো দেখি নাই, আয়ান। ইভা ভ্রু কুঁচকে তাকালো আয়ানের দিকে। আয়ানের পাশে বসে বলল, কি দেখলা, ইভা? দেখলাম, আয়ান। কি? ইভা। আয়ান ইভার কাছে এসে বলল, 36,2436। মানে? ইভা। না, এখনো পুরোপুরি হওনি, একটু কম হবে। তবে প্রবলেম নাই। বিয়ের 1-2 মাস পর ফুলফিল হয়ে যাবে, আয়ান। কি হয়ে যাবে, ইভা? ওই যে 3,62,436, আয়ান। ইভা বুঝতে পারল না আয়ান কি বলছে। তাও ওর দিকে তাকিয়ে রইল। ও যে বুঝতে পারেনি এটা আয়ান বুঝতে পারল। ও মুচকি হেসে বলল, বাদ দাও তো। বলে ইভার তোয়ালে খুলে খুব যত্ন নিয়ে চুল মুছিয়ে দিল। অনেক রাত হয়েছে, ইভা। তা তো হয়েছে। কিন্তু তুমি এই ভেজা চুলে ঘুমাবে কিভাবে? আয়ান। আমার অভ্যাস আছে। রাতে ঘুমানোর আগে গোসল করে ঘুমালে আমার ঘুমটা জোশ হয়, ইভা। বর পাশে থাকলে এমনিতেই ঘুম জোশ হয়, বিড়বিড় করে বলল আয়ান। কিছু বললে, ইভা? কই না। তুমি শুয়ে পড়ো। আমি লাই অফ করে দিচ্ছি, আয়ান। মাথা নাড়িয়ে। ইভা শুয়ে পড়ল। আয়ান ওর পাশে এসে শুয়ে পড়ল। মাননীয়া বউ, আমার বুকের বা পাশটা খালি খালি লাগছে, কেউ কি একটু আমার বুকে মাথাটা রাখবে, যদি মহোদয়ার বিনীত হয় এই অধম মাসুম ছেলেটার উপর, আয়ান। ইভা জোরে হেসে দিল। তুমি মাসুম? কোনো দিক দিয়ে? ইভা। সব দিক দিয়ে, আয়ান। ইভা মুচকি হেসে আয়ানের বুকে মাথা দিয়ে ওকে জড়িয়ে ধরল।
আয়ান ও ওর কপালে আলতো করে ঠোঁট স্পর্শ করে দুহাতে জড়িয়ে নিল। ইভা পরম শান্তিতে চোখ বন্ধ করল। সকালে ঘুম থেকে উঠে ইভা নিচে যেতেই দেখল মেঘ, আতিফা, নাবিলা সবাই মায়ের সাথে কাজ করছে। বাব্বা, তোরা রান্নাঘরে? আই এম রিয়েলি সারপ্রাইজ, ইভা। ওর কথা শুনে সবাই ওর দিকে তাকালো। গুডি মর্নিং বেবি, নাবিলা। এত গুডি কেন, ইভা? না, তোর তো এখন প্রতিটা দিন প্রতিটা রাতে স্পেশাল, ইনফ্যাক্ট প্রতিটা মুহূর্তে স্পেশাল। তাই আর কি, মেঘ। ইভা কিছু বলতে যাবে তার আগেই আহির ওর হাত ধরে অন্য রুমে নিয়ে গেল। পিছে পিছে নাবিলারাও কাজ ফেলে ওদের সাথে গেল। কিরে, এভাবে নিয়ে এলি কেন, ইভা? কি ম্যাডাম বললেন না তো কেমন কাটল, আতিফা? কি কেমন কাটল? অবাক হয়ে। কাল রাতটা কেমন কাটল, মেঘ? ওই তোদের কি লজ্জা নাই? হ্যাঁ, কি সব বলিস, ইভা? না নাই, আহির। কি? চোখ রাঙিয়ে। তুমি করতে পারবা আর আমরা বলতে পারবো না, আতিফা? ওই হারামি। আমি কিছু করি নাই, ইভা। তাই? চোখ নাচিয়ে বলল নাবিলা। তোরা যা ভাবছিস সেরকম কিছুই না। আয়ান একদম আলাদা। আমি ওকে যত দেখছি তত অবাক হচ্ছি, ইভা। সেটা আমি আগেই বলেছিলাম। স্যার একদম আলাদা, আতিফা। হুম রে, ইভা। এরপর ইভা ওর বিয়ের রাতের কথা বলল। পুরো বারান্দা ফুল আর মোমবাতি দিয়ে সাজানো। আয়ানের সব দারুণ দারুণ আইডিয়াগুলো শুনে ওরা সবাই চুপ হয়ে গেল। ঈশো, সায়ান ভাইয়া কি রোমান্টিক রে। আহির। ওই ইভু, এবার কিন্তু তোকে আমার একটু একটু জেলাস হচ্ছে, নাবিলা। সত্যিই কি দারুণ প্ল্যান ছিল ভাইয়ার, মেঘ। এই রাতটা নিয়ে সব মেয়েদের কত স্বপ্ন থাকে। আমি ভাবতেও পারিনি আমার জীবনের এই দিনটাকে আয়ান এত বেশি স্পেশাল করে দিবে। আমার জীবনের সবথেকে বড় পাওয়া আয়ানের মতো একজন স্বামী পাওয়া, যে বন্ধুর মতো শুরু থেকে আমার পাশে ছিল। কি করলে আমি খুশি হব সেদিকে খেয়াল রেখেছে, ইভা। নাবিলা কিছু বলতে যাবে তখনই ইভার মা ইভাকে ডাক দিল। ইভা নিচে চলে গেল। কি হলো মা, ডেকেছ? ইভা। হ্যাঁ রে, জামাইকে গিয়ে ডেকে নিয়ে আয়। আমি নাস্তা দিচ্ছি, ইভার মা। আচ্ছা, ইভা। ইভা চলে যাচ্ছিল, মা আবার ডাক দিল। ইভা, শুন মা। হ্যাঁ মামুনি, বল, ইভা। তুই এই ড্রেস পরে আছিস কেন? মা। মা, আসলে রাতে শোয়ার সময় পড়েছিলাম। আমি এখনই চেঞ্জ করছি, ইভা। ইভা তাড়াতাড়ি উপরে চলে গেল। রুমে এসে দেখল আয়ান উঠে বসে আছে। ইভাকে দেখেই বলল, কোথায় ছিলে? এই তো নিচে। মামুনি বলল ফ্রেশ হয়ে নিচে আসতে, ইভা। ওকে, আমি আসছি, আয়ান। বলেই আয়ান ফ্রেশ হতে চলে গেল। ইভা ড্রয়ার থেকে একটা কলাপাতা রঙের শাড়ি বের করে তাড়াতাড়ি করে পরে নিল। আয়ান ওয়াশরুম থেকে বের হয়ে দেখল ইভা চুল আঁচড়াচ্ছে। শাড়ি পরেছে। অদ্ভুত সুন্দর লাগে এই মেয়েটাকে শাড়িতে, বীর বড় করে বলল আয়ান। ইভা ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকিয়ে চুল আঁচড়াচ্ছে। চুলগুলো খোপার মতো করে বেঁধে নিল। ভালো লাগছে না। খুলে দাও, আয়ান। ইভা চমকে তাকাতেই দেখল আয়ান ওয়াশরুমের দরজায় হেলান দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। ইভা ওর দিকে তাকাতেই আয়ান ইভার কাছে এলো। খোপাটা খুলে দিয়ে চুলগুলো একপাশে এনে কাঁধের উপর দিয়ে ছড়িয়ে দিল। তোমাকে খোলা চুলেই বেশি ভালো লাগে, আয়ান। তাই বুঝি, ইভা। আয়ান দুহাতে ইভার মুখটা ধরে নাকে নাক ঘষে বলল, হ্যাঁ ম্যাডাম, তাই। ইভা লজ্জা পেয়ে চলে যেতে নিলে আয়ান ওর এক হাত ধরে ওকে নিজের কাছে নিয়ে এলো।
ইভাকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করিয়ে নিজে ওর পিছনে ওর কাঁধে হাত দিয়ে দাঁড়ালো। কিচ্ছুক্ষণ ইভার দিকে তাকিয়ে থেকে বলল, তোমার হাত গলা খালি কেন? কাল খুলে রেখেছিলাম আর পরা হয়নি। ইভা, নিয়ে এসো। আয়ান। ইভা। ইভা এনে দিতেই আয়ান নিজে হাতে গলায় একটা স্বর্ণের চেইন, কানে ছোট্ট স্বর্ণের ঝুমকা, হাতে চুড়ি পরিয়ে দিল। এগুলো আর খুলবে না কখনো, মনে থাকবে? আয়ান, দুই হাতে একটা একটা চুড়ি পরতে না আমার ভালো লাগে না। আমি এক হাতে দুইটা চুড়ি পরি, আর একটা হাত খালি থাকুক। সমস্যা হবে? আস্তে করে মাথা নিচু করে বলল ইভা। আয়ান পিছন থেকে ইভাকে জড়িয়ে ধরে বলল, না মিষ্টি বউ, কোনো সমস্যা হবে না। এবার আমাকে ছাড়ো। অনেকক্ষণ হলো এসেছি, মা অপেক্ষা করছে। তুমিও চলো। ইভা, তুমি যাও, আমি আসছি। আয়ান, তোমার কাপড় আমি ব্যাগ থেকে বের করে রেখেছি, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো। ইভা বলেই ইভা নিচে চলে গেল। খাওয়া দাওয়া করে ইভা ওর ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে ছাদে উঠল। আয়ান নিচে সবার সাথে গল্প করছে। হ্যাঁ রে ইভু, বিয়ের পর ঘুরতে যাবি কোথায়? নাবিলা, আমার তো খুব ইচ্ছে ছিল সাজেক যাওয়ার। ইভা, ভাইয়াকে বল। আতিফা, সবে মাত্র বিয়ে হলো, এখনই কিভাবে বলি? ইভা, সেটাও ঠিক। আহির, এভাবে গল্প করতে অনেকক্ষণ হয়ে গেল, এবার নিচে চল। সবাই কি ভাববে? ইভা, হস, অনেকক্ষণ হলো এসেছি। মেঘ নিচে গিয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখল আয়ান নেই। ভাবল রুমে গেছে হয়তো, তাই ইভা রুমে গেল, কিন্তু রুমেও নেই। ইভা মাকে এসে বলল, মামনি আয়ান কোথায়? ও তো বাহিরে গেছে। মা, বাহিরে? ইভা ইভা রুমে এসে আয়ানকে ফোন দিল, কিন্তু ফোন ধরল না। দুপুরের দিকে আয়ান ফোন দিয়ে বলল, ইভা আমি একটু অফিসে এসেছি, আমার ফিরতে একটু দেরি হবে, তোমরা খেয়ে নাও। দেরি হবে মানে? সবাই অপেক্ষা করছে তোমার জন্য। আর তুমি অফিসে গেলে কেন? ইভা, একটু জরুরি দরকার পড়ল তাই। আমি এখন আসতে পারবো না, রাতে একসাথে এসে খাবো। এখন রাখছি। আয়ান বলেই ফোন রেখে দিল। ইভাকে কিছু বলার সুযোগও দিল না। মায়ের ডাক শুনেই নিচে নেমে গেল। হ্যারে মা, জামাই কোথায়? সেই যে গেল, এখনো এলো না। বাবা, বাবাও একটু অফিসে গেছে, তোমরা খেয়ে নাও, ওর আসতে দেরি হবে। গোমরা মুখে বলল ইভা। সে কি আজই অফিসে যেতে হলো? আমরা কত আশা নিয়ে এসেছি সবাই। ইভার মামা, মামা তোমরা খেতে বসো, ও চলে আসবে, রাতে না হয় একসাথে খেও। ইভা সবাই খেতে বসে গেল, কিন্তু একটু আগের আনন্দের পরিবেশটা কিছুটা গম্ভীর হয়ে গিয়েছে। সব থেকে বেশি গম্ভীর হয়ে আছে ইভা। ওর কাছে ব্যাপারটা একটুও ভালো লাগেনি। আয়ান এরকম না করলেও পারত। দুদিন মাত্র বিয়ে হলো আর আজই ওকে অফিসে যেতে হবে? মা বুঝতে পারল মেয়ের মনের অবস্থা। ইভার মাথায় হাত রেখে বলল, ওর জবটা অন্যদের থেকে আলাদা মা, তোকে এই দিকটাতে স্যাক্রিফাইস করতে হবে, নয়তো সুখী হতে পারবি না। তোকে মাথায় রাখতে হবে সবসময় আমার হাজবেন্ড ব্যতিক্রমী একটা পেশাতে আছে, ওর অনেক দায়িত্ব। মা। ইভা আর কিছু না বলে খেতে বসল। রাত 9টায় আয়ান বাসায় ফিরল। ও ফিরতেই সবাই ওকে নিয়ে আড্ডায় বসে গেল। বিয়েতে তো সবার সাথে পরিচয় হয়নি। ইভার বাবা সবার সাথে আয়ানকে পরিচয় করিয়ে দিল। ইভা এক কোনো বসে ছিল, হাতে একটা বই।
আয়ান ওকে দেখেই বুঝতে পারল ইভা কিছুটা মন খারাপ করে আছে। মন খারাপ করারই কথা। আয়ান ফ্রেশ হতে চলে গেল। রাতে খাওয়ার সময় ইভা আয়ানের পাশে বসলেও তেমন কথা বলেনি প্রয়োজন ছাড়া। গল্প শেষ করতে করতে অনেক রাত হয়ে গেল। আয়ান রুমে এসেই ইভার কোলে মাথা দিয়ে বলল, বাবুনিটা কি রাগ? কই না তো ইভা। তাহলে গম্ভীর কেন? আয়ান, এমনি। ইভা। আয়ান ইভাকে কোলে নিয়ে বারান্দায় দোলনাতে গিয়ে বসাল। তারপর নিজে ফ্লোরে বসে ইভার কোলের উপর রাখা হাত দুটো ধরে ইভার দিকে তাকাল। সে কি, তুমি নিচে কেন বসলে? ইভা। ইভা, তোমাকে আজ কিছু কথা বলবো, খুব মন দিয়ে শুনবে। আয়ান। ইভা মাথা নেড়ে ওর দিকে তাকিয়ে রইল। আয়ান বলতে শুরু করল, আমি সবসময় এমন একটা মেয়ে চেয়েছি যে মেয়েটা অনেক লক্ষ্মী সুন্দর মেয়ে আমি অনেক পাবো, কিন্তু আমার দরকার একটা ভালো মেয়ে। সুন্দর মেয়ে চাইলেও পাওয়া যায়, কিন্তু একটা ভালো মেয়ে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আমার কাছে মনে হয়েছে তুমি খুব ভালো একটা মেয়ে। আজ তোমাকে বলতে চাই কিছু কথা, এই কথাগুলো একটু বুঝতে পারলে, মেনে নিলে আমাদের সংসারটা খুব সুখী একটা সংসার হবে। আর যদি তুমি বুঝতে না পারো তাহলে অনেক অশান্তি ক্রিয়েট হবে। ইভা অবাক হয়ে ওর কথা শুনছে। ও কি বলতে চাচ্ছে বুঝতে পারছে না। আয়ান আবার বলতে শুরু করল, আমার জবটা অন্য জব থেকে আলাদা। তোমাকে সবসময় মাথায় রাখতে হবে তোমার হাজবেন্ড একজন পুলিশ, যাকে প্রতিটা মুহূর্ত নিজের লাইফ রিস্ক নিয়ে চলতে হয়। যে কোনো সময় যে কোনো অপারেশনে যেতে হবে, যেখানে আমার জীবন প্রদীপ নিভেও যেতে পারে। তোমাকে ওই মুহূর্তগুলোতে অনেক স্ট্রং থাকতে হবে। তুমি যদি ওই সময় কান্না করো, ভয় পাও, তখন আমি তোমাকে সামলাবো নাকি ওয়্যারলেসের ডাকে ছুটে যাব? ওই সময় তুমি ভয় না পেয়ে আমাকে সাহস দিতে হবে। আমাকে আত্মবিশ্বাসের সাথে তোমার বলতে হবে, সাহস হারিও না, সবকিছু সামলে নিও, বেখেয়ালি হয়ে পড়ো না। তোমার ওই কথাগুলো আমাকে শক্তি দিবে, সাহস দিবে। তোমাকে অল্পতে তুষ্ট হতে হবে। আমার সব ব্যস্ততা ছাপিয়ে আমি তোমাকে যে 1 ঘন্টা সময় দিব, ওই 1 ঘন্টাকে একদিন ভেবে সন্তুষ্ট হতে হবে। স্বামীকে ঘিরে অসীম চাওয়ার সীমিত পাওয়া নিয়ে রাগ করে থাকলে অশান্তি ছাড়া আর কিছু পাবে না। কারণ আমার পক্ষে সব বাদ দিয়ে তোমাকে এত সময় দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। আমাদের 24 ঘন্টাই ডিউটি। যে কোনো সময় বিনা নোটিশে অনেক দূরে যেতে হয়। তোমাকে এগুলো মানিয়ে নিতে হবে। পুলিশের ওয়াইফ হওয়ার কারণে অনেক কটু কথা অনেক সময়ই শুনতে হবে তোমাকে। পুলিশকে দেওয়া গালি সমান তালে তোমার কপালে ও জুটবে। ওগুলো শুনে মন খারাপ করে থাকা যাবে না। পারলে ওদেরকে কিছু বলে দিও। সব কিছুতে তোমাকে অন্য মেয়েদের তুলনায় একটু ফাস্ট হতে হবে। তাই বলে এটা ভেবো না আমি তোমাকে সময় দিব না। তোমার লাইফটা হেল হয়ে গিয়েছে। পুলিশরাও ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসাটা আয়োজন করে হয়তো সবসময় প্রকাশ করতে পারে না সময়ের অভাবে। প্রিয়তমার প্রতি ভালোবাসাটা লুকিয়ে থাকে তাদের ইউনিফর্মের ভাঁজে, অনুভূতিগুলো পুড়তে থাকে ঝলমলে রোদের আলোতে, আবেগগুলো ভিজতে থাকে বৃষ্টিতে। মুখে না বললেও অনুভূতিতে ঠিকই প্রিয়তমাই থাকে, চোখের লেন্সে থাকে প্রিয়তমার মুখ। এত এত ব্যস্ততার ভিড়েও পুলিশেরা ভালোবাসে, ভালোবাসতে পারে। শুধু তোমাকে সেই ভালোবাসার অনুভূতিটুকু বুঝে নিতে হবে। আর একটু স্যাক্রিফাইস করতে হবে। সীমাহীন চাওয়াগুলো থেকে আমাকে একটু ছাড় দিতে হবে। তাহলেই দেখবা সংসারটা খুব সুন্দর হবে। এক নাগারে কথাগুলো বলার পর আয়ান থেমে ইভার দিকে তাকাল। ইভা আচমকা আয়ানকে জড়িয়ে ধরল। আই এম সরি আয়ান, আমি শুধু শুধু রাগ করেছিলাম তোমার সাথে। আমি না বুঝতে পারিনি। আমি সব সময় তোমাকে সাপোর্ট দিব, তোমার পাশে থাকব।
স্ত্রী না বন্ধুর মতো আমাকে পাশে পাবা তুমি। ইভা, আমিই তো জানি আমার মিষ্টি বউটা আমাকে বুঝবে। ইভার নাক টেনে দিয়ে বলল আয়ান। অনেক রাত হয়েছে, ঘুমাবে, চল ইভা। চল আয়ান। মাথা নেড়ে হুম বলেও ইভা দাঁড়িয়েই রইল। কি হলো, চলো। আয়ান, আমি হাঁটতে পারবো না ইভা। না হাঁটলে কিভাবে যাবে আয়ান? কেন? যেভাবে এসেছি সেভাবেই যাব ইভা। ওহহ, আচ্ছা, ভালো ভালো। কোলে উঠবা এটা মুখে বললেই হয়, একটু হেসে বলল আয়ান। কেন অনুভূতিগুলো বুঝে নিতে পারো না? ইভা, ওরে বাবারে, আমার কথা আমাকেই ফেরত দেওয়া। দেখাচ্ছি, আজ আর আপনার নিস্তার নেই আমার হাত থেকে। বলেই কোলে তুলে নিল। রুমে ঢুকেই লাইট অফ করে দিল ও। কি হলো, এত তাড়াতাড়ি লাইট অফ করে দিচ্ছ কেন ইভা? কারণ এসব কাজ লাইট অন করে করা যায় না গো। আয়ান, মানে? ইভা। আয়ান ইভাকে শুইয়ে দিয়ে ওর কানে কানে বলল। প্র্যাকটিক্যালি না হয় বুঝিয়ে দিই। কি বলেন ম্যাডাম? ইভা কিছু বলতে যাবে তার আগেই আয়ান ঠোঁট দিয়ে ওর মুখ বন্ধ করে দিল। ইভার হাতে হাত রাখল শক্ত করে। কিছুটা লজ্জায়, কিছুটা ভালো লাগায়, কিছুটা পাওয়ায় ইভা লাজুকভাবে আয়ানকে শক্ত করে জড়িয়ে নিল। ওর হাতে হাত রেখে আবেশে চোখ বুজে ফেলল। আয়ানের হাত ইভার কোমরে লাগতেই ও শিউরে উঠল। আয়ানের করা প্রতিটা স্পর্শে ইভা হারিয়ে ফেলছে নিজেকে কোনো এক অজানায়। অদ্ভুত কিছু অনুভূতি গ্রাস করে ফেলছে ওকে। দুজনেই হারিয়ে গেল ভালোবাসার অন্য এক জগতে। বাকিটা ইতিহাস। আমি অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট, ইতিহাস লিখি না। সকালে ঘুম থেকে উঠেই সবার থেকে বিদায় নিয়ে আয়ানদের বাসায় চলে গেল। ইভার মা অনেক বলেছিল ইভাকে থাকতে, আয়ান নিজেও বলেছিল, আমি চলে যাই, তুমি থাকো কিছুদিন পরে, না হয় আমি এসে তোমাকে নিয়ে যাব। কিন্তু ইভার সেই এক কথা। আয়ান চলে গেলে ইভাও চলে যাবে। তাই বাবা মা আর বেশি জোর করেনি। ইভা বাড়িতে আসতেই সবাই ভীষণ খুশি। আয়ানের মা তো ইভাকে চোখের আড়াল হতে দেয় না। ইভার সারাদিন কাটে আরিশার সাথেই। সারাদিনে আয়ানকে তেমন পায় না। সন্ধ্যায় বাড়িতে এলেও নিজের কাজেই ডুবে থাকে। রাত ছাড়া খুব একটা গল্প করাও হয় না দুজনের। সপ্তাহের বন্ধের 2 দিন শুধু ইভাকে দিতে পারে। ইভাও এখন একটু একটু করে শাশুড়ি মার কাছ থেকে সংসারের অল্প অল্প দায়িত্ব নিতে শুরু করেছে। সেও এখন কলেজ ক্লাস, বাসার কাজ নিয়ে মহা ব্যস্ত। আর আরিশা তো আছেই, সারাদিন দুইজনের আড্ডার কোনো শেষ নেই। আয়ান না ফেরা পর্যন্ত ওদের আড্ডা ননস্টপ চলতেই থাকে। এভাবেই চলছিল ওদের দুজনের সংসার। ইভা শুরু থেকেই মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে ওর ব্যস্ততার মাঝে। যতটুকু সম্ভব ছাড় দিয়ে গেছে। আয়ান ও যেটুকু সময় পায় ইভাকে নিয়ে হঠাৎ করে ঘুরতে বের হয়ে যায়। কখনো বা হুট করে অফিস থেকে এসেই বলে, 10 মিনিট সময় দিচ্ছি, জলদি রেডি হয়ে নাও, বের হব, বলেই ফ্রেশ হতে চলে যায়। আবার একটু পর ডাক দিয়ে বলে, ওই শাড়িটা পরো, তোমাকে দারুণ লাগবে। তারপর নিজেই এসে শাড়ি পরাতে হেল্প করবে। তারপর দুজনে বের হয়ে যাবে। কখনো কখনো বাবা মা সবাইকে নিয়ে বের হয়, কখনো আবার শুধু আরিশাকে সাথে নেয়, আবার কখনো রাতের নিরিবিলিতে দুজনই ভ্রমণে বের হয়ে যায়। এভাবেই কাটছে সংসার জীবন ওদের। একদিন হঠাৎ মেঘ আর নিশান এসে হাজির, ওদের বিয়ের কার্ড নিয়ে। আয়ান তখন বাসায় ছিল না। ইভা তো পুরাই অবাক। কিরে, আগে তো বলিসনি কিছুই ইভা। সারপ্রাইজ, নিশান, মেঘ একসাথে। অনেকক্ষণ আয়ানের জন্য অপেক্ষা করে শেষমেশ চলে গেল। সেদিন আয়ানের ফিরতে অনেক রাত হয়ে গেল।
এরকম প্রায়ই হয়। অনেক রাত পর্যন্ত ইভা না খেয়ে টেবিলে বসে থাকে। কখনো কখনো টেবিলেই মাথা রেখে ঘুমিয়ে যায়। অনেক রাতে আয়ান এলে দরজা খুলে দেয়। কিন্তু প্রায়ই আয়ান খেয়ে আসে বাইরে থাকে, কিন্তু এদিকে ইভা না খেয়ে বসে ওর জন্য। যখন আয়ান বলে, ইভা আমার খিদে নেই, আমি খেয়ে এসেছি, প্রচুর টায়ার্ড লাগছে, ঘুমাবো আমি, তখন ইভার আর খাওয়ার ইচ্ছে থাকে না। না খেয়েই শুয়ে থাকে। বেশিরভাগ দিনই আয়ান জানতেই পারে না ইভা যে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। দিন যত বাড়ছে আয়ান কেমন যেন উদাসী হয়ে যাচ্ছে। ইভার খেয়াল রাখতে পারছে না চাইলেও। অনেক বেশি ব্যস্ততার মাঝে ইভাকে দেওয়ার জন্য সময়ই হয় না ওর। কতদিন হয়ে গেছে ইভা একটু ওর সাথে গরম কফিতে চুমুক দিতে দিতে দোলনায় বসে গল্প করে না। ইভার জানা নেই। তবু ইভা কিছু বলে না। মনকে বুঝিয়ে নেয়। কিন্তু মন, সে তো অবুঝ। মাঝে মাঝে ইভার খুব রাগ হয় আয়ানের উপর। অনেক অভিযোগ জমা হয়ে আছে মনের কোনো। মাঝে মাঝে রাতে শুয়ে শুয়ে বালিশ ভেজায়। ফুপিয়ে কেঁদে ওঠে। কিন্তু ক্লান্ত থাকার কারণে সেই কান্নার আওয়াজ আয়ানের কান পর্যন্ত যায় না। ও তখন ঘুমে বিভোর। এভাবেই দিন কেটে যায়। ইভা এখন অনেক কিছু মানিয়ে নিতে শিখেছে। আয়ান বিয়ের পরদিন রাতে যা বুঝিয়েছিল সেদিন ইভার মনে হয়েছিল ও পারবে সব ম্যানেজ করতে, মানিয়ে নিতে। কিন্তু এখন প্রতিটা ধাপে ধাপে ইভা বুঝতে পারছে আয়ানের বলা প্রতিটা কথা মানিয়ে নেওয়া ঠিক কতটা কষ্টের। বাস্তবতা আজ ও হাড়ে হাড়ে টের পারছে। কিন্তু আয়ানের উপর খুব বেশি রাগ করে থাকতে পারে না ইভা। কিভাবে যেন আয়ান ওর রাগগুলোকে নিমিষেই গলিয়ে ফেলে। আজ নিশান আর মেঘের গায়ে হলুদ। বিকেল থেকে ইভা আর আরিশা রেডি হয়ে বসে আছে। আয়ান আসলেই বের হবে, কিন্তু সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে, এখনো আয়ানের ফেরার কোনো নামই নেই। ফোন দিলেও কেটে দিচ্ছে বারবার। নাবিলা, আতিফা ওররা এসেছিল ইভা আর আরিশাকে নেওয়ার জন্য। আয়ানের মাও বলেছিল ওদের সাথেই যেন চলে যায়। কিন্তু ইভার এক কথা, ও আয়ানকে ছাড়া যাবে না। অবশেষে নাবিলারা আরিশাকে নিয়ে গেল। ইভা গেল না। আয়ান রাত 9টার দিকে ফোন দিয়ে বলল, ইভা তুমি চলে যাও, আমার ফিরতে রাত হবে অনেক। আমি কার সাথে যাব? ইভা, আরিশাকে নিয়ে যাও। আয়ান, ও নাবিলাদের সাথে অনেক আগেই চলে গেছে। ইভা, তুমি গেলে না কেন ওদের সাথে? আয়ান, ইভা এই প্রশ্নের জবাব দিতে গিয়েও দিল না। চুপ করে রইল। আচ্ছা এখন ড্রাইভারকে নিয়ে চলে যাও। আয়ান, ড্রাইভারের সাথে? অবাক হয়ে, হ্যাঁ। প্রবলেম কি? বিরক্তির সুরে। ইভা আর কিছু না বলে ফোন রেখে দিল। দরজা বন্ধ করে ড্রেস চেঞ্জ করে এসে না খেয়েই শুয়ে পড়ল। শোয়ার আগে ফোনটা অফ করে দিল। দরজাটা হালকা ভেজিয়ে দিয়ে ডিম লাইট জ্বালিয়ে ফুল ভলিউমে গান শুনতে লাগল। ওর যখন খুব বেশি মন খারাপ হয় ও গান শুনে অন্ধকার রুমে শুয়ে শুয়ে। এভাবেই ঘুমিয়ে পড়ল এক সময়ে। চলবে।